দর্শক আমন্ত্রণ নেক্সন ইলেকট্রিক্যালস এন্ড ইলেকট্রনিক্স দেশ 24 এ আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন জিহাদকে নিয়ে খণ্ডিত মরদেহের খোঁজে তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। আটক জিহাদ ও ক্যাব চালকের দেয়া তথ্যে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় পোলেরহাট এলাকায় এ তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত মরদেহের খণ্ডিত অংশ মিলেছে কিনা তা জানা যায়নি। এদিকে আটক জিহাদের নাম শুরুতে সিয়াম শোনা গেলে পরে জানা যায় সিয়াম নেপালে পালিয়েছে। আর জিহাদের বাড়ি খুলনা জেলায় হলেও তিনি দীর্ঘদিন ভারতের মুম্বাইয়ের একটি কসাইয়ের দোকানে কাজ করেছেন। কলকাতা পুলিশের দাবি, মরদেহ খণ্ডিত করার কাজ মূলত তিনিই করেছেন। পুলিশ এসছে, কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে। মানে এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে চ্যানেল 24-কে জানান, আনার হত্যার সময় তিনি বাংলাদেশে ছিলেন। অস্বীকার করেন 5 কোটি টাকায় কিলিং মিশন চুক্তির অভিযোগও। তানিম রহমানের রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুরের নিভৃত এলাঙ্গি গ্রামের এই আলিশান বাড়িটির মালিক বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীনকে। সিসিটিভি আর কঠোর নিরাপত্তার বলায় পুরো বাড়িটি ঘিরে। তার ভাই কোটচাঁদপুর উপজেলার পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম জানান, মেরিন ইঞ্জিনিয়ার হয়ে জাহাজ কোম্পানিতে যোগদানের পর সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যিনি অভিযুক্ত কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য খুনের ঘটনায়। টেলিফোনে তার সাথে কথা হয় চ্যানেল 24-এর। দাবি করেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তাকে। আমি আমেরিকাতে দেশে বসছিলাম, টায়ার্ড, আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আগে মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে। আমি ঘটনাস্থলে ছিলামও না। আমার বাসাতে আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল, সে আমার সাথে গেছিল, কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে। তারপরে আমি যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না, তখন আমি চলে আসছি। এদেশে এসে আমি লয়ারদের সাথে কথা বলছি। হত্যার সময় কোথায় ছিলেন এমন প্রশ্নে শাহীন দাবি করেন তিনি ঘটনাস্থলে নয়, বাংলাদেশেই ছিলেন। আর একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে ফ্ল্যাটের যে ভাড়াটা নাকি আপনার নামে হয়েছিল। আচ্ছা, আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে কি কাজ করব? ডু ইউ থিঙ্ক আমি আমি যেটা করি থাকি তাহলে আমার ফ্ল্যাটে আমি করবো? এটা আপনাদের তো সেন্স থাকা উচিত। আমি ফ্রেমড হয়েছি না আসলে। 5 কোটি টাকায় কিলিং মিশনের কথাও উড়িয়ে দেন তিনি। আমার পাসপোর্ট রেকর্ড দেখেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিই? কোথায় পেলাম আমি 5 কোটি টাকা? এগুলো বললে আপনারা বলেন, আর আমি এগুলো এখন শোনা ছাড়া আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখছি, আমি বাংলাদেশে ছিলাম। এ বিষয়ে আইনজীবী নিয়োগ করেছেন বলেও জানান আখতারুজ্জামান শাহীন। তানিম রহমান, চ্যানেল 24। এমপি খুনে গ্রেপ্তার সৈয়দ আমানুল্লাহ খুলনার দুর্ধর্ষ চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় সম্পাদক। তার বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে। কলকাতায় টুকরো টুকরো করে খুন করা হয় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমকে। এরপরই গ্রেপ্তার হয় বেশ কয়েকজন, যাদের একজন নিজেকে পরিচয় দিয়েছেন সৈয়দ আমানুল্লাহ হিসেবে। তার বাড়ি খুলনার ফুলতলার দামোদর গ্রামে। তবে পরিবারের সদস্যরা ছবি দেখে নিশ্চিত করেছেন আমানুল্লাহ নন, তিনি শিমুল ভূঁইয়া। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় তার ভাতিজা তানভীর ভূঁইয়াকেও। বাড়িতে তল্লাশি চালিয়ে পাসপোর্টও জব্দ করে পুলিশ। খোঁজ নিতে নিতে নিউজ আসে যে ওর ওয়াইফের কাছে নাকি পাসপোর্টটা রাখা ছিল। তারপর সেখান থেকে কল করলে ওইখান থেকে পাসপোর্ট দিয়ে গেলে তাদের কাছে আমরা পাসপোর্ট হস্তান্তর করছি। এখানে থাকলে বিভিন্ন মামলা মকদ্দমায় জড়া যাবে, কেসে বাড়িতেই ব্যবসা বাণিজ্য করেছে, বাড়িতে সেইভাবে চলেছে আর কি।
কিন্তু সেখান থেকে যে সে কি আমাদের সামনে তো নেই, সে কি করে না করে ওটা আমরা, এমনকি আমাদের সাথে যোগাযোগও হয় না। শিমুলের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে ডজন খানেক। ইউপি চেয়ারম্যান কাশেম হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তার, পরে আদালত থেকে বের হন জামিনে। ইমরান গাজী নামে আরেকজনকে হত্যার ঘটনায়ও একই সাজা হয় তার। সব হত্যা মামলার মাস্টার মাইন্ড শিমুল ভূঁইয়া, 3 জনের নামে যাবজ্জীবন সাজা হয়। সে সাজা খাটা কিছুদিন খাটছে, 8-10 বছর খাইতে হাইকোর্টে জামিন পেয়ে বের হয়েছে। পুলিশ বলছে শিমুলের বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন তারা। উনি তো অনেকদিন ধরে জেলে থাকার কারণে আমাদের অনলাইন ভিত্তিতে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তা আমরা ওই পুরো নথি ঘাঁটি ঘুটিয়ে দেখতে হবে, বুঝেছেন। জানা মতে ওনার আছে অনেক মামলা বিচারাধীন আছে, কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই আমার থানায়, পেন্ডিং কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। 1986 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স করার সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন শিমুল ভূঁইয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে ঝিনাইদহ সদরের বেতাই চণ্ডীপুরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এই হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? মিলাদ, ঝিনাইদহ সদরের বেতাই চণ্ডীপুর বাজারের পাশে যে খালকোলা গ্রাম, এই গ্রামের ওবেদ আলী নামক এক বিদেশি যিনি প্রবাসী, তার বাড়িতে কিন্তু একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই বাড়িটিতে আসলে ওবেদ আলী এবং তার ছেলে মেহেদি, তারা দুজনেই কিন্তু বিদেশে থাকে, অর্থাৎ প্রবাসে থাকে। তাদের বাড়িতে কিন্তু কোনো পুরুষ মানুষ থাকে না। তারা যে হত্যা হয়েছে তার নাম ফাতেমা, সে কিন্তু ওবেদ আলীর স্ত্রী এবং তার ছেলের বউ। তার কিন্তু গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তিনি গুরুতর আহত। তাকে কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। তো স্থানীয়রা যেটি বলছে যে রাতে এই যে ভাঙা এই ওয়াল ভেঙে কিন্তু ভেতরে ঢুকছে এবং পুলিশও ধারণা করছে প্রাথমিকভাবে যে এটি ডাকাতি করতে এসে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এবং রাতে কিন্তু যে ছেলের বউ, তিনি অচেতন ছিল এবং সকালবেলা কোনোভাবে একটু তার জ্ঞান ফিরে তিনি কিন্তু খুব কারা কষ্টে পাশের একটি বাড়িতে যখন যায়, তখন আসলে ভোরবেলায় মানুষ জানতে পারে যে এরকম একটি ঘটনা হয়েছে। পরবর্তীতে স্থানীয় পুলিশরা এসে লাশ উদ্ধারের কাজ কিন্তু এখনো চলছে। তো আসলে এই ঘটনায় কিন্তু সাগর ও সুশান্ত নামে দুজনকে আটক করা হয়েছে এবং ছেলের বইয়ের কিন্তু একটি লিখিত চিঠিও পাওয়া গেছে। তো পরবর্তীতে আমরা আরো আপডেট জানাতে পারবো। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন। অব্যবস্থাপনার অবহেলায় ঝিনাইদহে বাড়ছে প্রসূতি মৃত্যু। তথ্য মিলেছে 1.5 মাসে মারা গেছেন 8 জন। স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে রমরমা ব্যবসায় নেমেছে বেসরকারি ক্লিনিক মালিকরা। যদিও সচেতন মহলের দাবি, স্বাস্থ্য বিভাগের সদিচ্ছার অভাবে বাড়ছে মৃত্যু। সাদ্দাম হোসেনের রিপোর্ট। 45 ঊর্ধ্ব মা হারিয়েছেন সন্তান। পৃথিবীর আলো দেখা সদ্য নবজাতক হারিয়েছে মাকে। সন্তান হারা শোক হয়তো মা কাটিয়ে উঠবেন, কিন্তু মায়ের কোলহারা শিশুটি কি করবে? নেপথ্যের গল্প জানতে একটু পেছনে ফেরা যাক। প্রসব বেদনা নিয়ে বাসিদেবপুরের গৃহবধূ নাসরিন গত 6 মে ভর্তি হন জেলা শহরের তাসলিম ক্লিনিকে। সিজারের মাধ্যমে তিনি জন্ম দেন একটি ছেলের, কিন্তু পরদিন হঠাৎই মারা যান নাসরিন। আমার কাছে তো কবে যে রোগী এখান থেকে নিয়ে যাও, আমার কাছে এই কথা করছে না, কষ্ট যে ভালো হয়ে যাবে না। কোনো রোগীকে অ্যাম্বুলেন্স ভাড়া করে দেয় ডাক্তাররা। আমার রোগী সমস্যা হয়েছে আমার বলুক, আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই ঢাকায় বা আমি যেখানেই নিই, কিন্তু ওনারা অ্যাম্বুলেন্স ভাড়া করে মৃত্যু মারা যাওয়ার পরে উঠায় কুষ্টিয়া পাঠাচ্ছে, তারপরে আমরা ধরা পড়ছি যে মারা গেছে। মাহিন বাবার আদরে বড় হচ্ছে জেলার তলটুপি গ্রামের 7 বছরের সাফি। কেননা গত 29 মার্চ দ্বিতীয় সন্তানের জন্ম দিতে দারুদ শেফা বেসরকারি হাসপাতালে ভর্তি হন গৃহবধূ লাভলি। সিজারের পর শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। অবস্থা বেগতিক দেখে যশোরে রেফার করে ক্লিনিক কর্তৃপক্ষ, কিন্তু বাঁচানো যায়নি তাকে। কোনো বাচ্চার মা বাচ্চা যাতে এতিম না হয়। নাসরিন কিংবা লাভলি
ক্লিনিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপচিকিৎসায় জেলায় ১.৫ মাসে ৮ জন প্রসূতির মৃত্যু হয়েছে, যার দায় প্রতিবারই নিতে নারাজ সংশ্লিষ্ট অভিযুক্তরা। আসলে একটা রোগীর মৃত্যু তো আমাদের কাঙ্ক্ষিত না। একটা রোগী মানুষের সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। বাইরের রুগী যেমন ধরেন পুরুষ রুগী যেগুলো করা হয় সেগুলোতেও সাধারণত যে ওষুধ ব্যবহার করে সিজারিয়ানে ওই ওষুধ ব্যবহার করা হয়, প্লাস কিছু এক্সট্রা ওষুধ সিজার রোগীর জন্য ব্যবহার করা হয়, ৪-৫টা ওষুধ। তো আমরা ধারণা করছি যে এই ৪-৫টা ওষুধের ভিতরে কোথাও কোনো সমস্যা থাকতে পারে। এর মধ্যে অনেক ক্লিনিকই চলছে নিয়ম নীতির তোয়াক্কা ছাড়া। সচেতন মহলের দাবি, সার্বিক বিষয়ে স্বাস্থ্য বিভাগের সদিচ্ছার অভাব রয়েছে। এই সিন্ডিকেটকে ভেঙে সরকারের যে নীতিমালা বা সরকারের যে নিয়ম নীতি সেটা বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে এই স্বাস্থ্য যে অধিদপ্তর ঝিনাইদহে রয়েছে বা সিভিল সার্জন দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ। অপারেশন থিয়েটার সবগুলো আমরা সিলগালা করিনি, একটা ক্লিনিকে দুটো পরপর মানে একজন মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আরেকজনের রেনাল ফেলিওর হয়ে আইসিইউতে গিয়েছে ঢাকায়। তো সেই ক্ষেত্রে আমি সেই ক্লিনিকে চিঠি করে বলেছি যে আপনারা আপাতত অপারেশন কার্যক্রম বন্ধ রাখেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাপে আমাকে ওই ক্লিনিকটা খুলে দিতে হয়েছে। ঝিনাইদহ জেলায় ১৭৯টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে 18টি অনিবন্ধিত। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24 এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24 এ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ সকালে নিম্নচাপে পরিণত হতে পারে, আর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে আগামীকাল। চ্যানেল 24-কে তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। বলছে ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আরবি শব্দের অর্থ বালু। ভারতের আবহাওয়া অফিসের পক্ষ থেকেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। দর্শক, ঘূর্ণিঝড় প্রস্তুতির আরো খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি জানেন যে উপকূলীয় জেলার যে কয়টি দুর্যোগ প্রবণ জেলা তার ভিতরে বাগেরহাট একটি। আমরা বিভিন্ন সময় কিন্তু দর্শকদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা জানিয়ে রাখি। শুধু তাই নয়, বেশ কয়েক বছর আগে থেকেই প্রতি বছরে বেশ কয়েকটি দুর্যোগ এসে হাজির হয় আমাদের সামনে, সেটা রোধ করে বেঁচে থাকতে হয়। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে। তো তারা যেটা জানিয়েছে, গত রবিবার একটি প্রস্তুতি সভা করেছিল রেমাল নিয়ে, কিন্তু তারপরে কোনো কর্মসূচি তাদের বা কোনো সভা তাদের নাই, আয়োজন নাই। মন্ত্রণালয় থেকে যদি কোনো নির্দেশনা থাকে তখন তারা সেই আয়োজন বা সেই কর্মসূচি গ্রহণ করবে। শুধু তাই নয়, একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে শরণখোলা, মংলা এবং মোরেলগঞ্জ ঠিক উপকূলের একদম পাশে সাগর তীরেই সেই উপজেলাগুলোর মানুষের বসবাস। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় জানিয়েছি যে যেটা বাগেরহাটের একদম সুন্দরবনের গা ঘেঁষে যে বগি এলাকা শরণখোলার, সেখানে যে বেড়িবাঁধ রয়েছে, আমরা বেশ আগে থেকেই বেশ কয়েকবারই আমরা দর্শকদের জানিয়েছি যে সেই বেড়িবাঁধটা ঝুঁকিপূর্ণ রয়েছে। যদি এই ধরনের কোনো দুর্যোগ আসে তাহলে কিন্তু আসলে ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, মংলায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো বেড়িবাঁধ নাই, সেগুলো কিন্তু প্রতি বছর কিন্তু ঝুঁকিতে আসে এবং রিং বেড়িবাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়। যদি এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে কিন্তু আসলে মংলা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় প্রস্তুতির আরো খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরো এক সহকর্মী আদিল হোসেন তপু। মিলা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু ভোলা এখনো পড়েনি, তারপরেও কিন্তু উপকূলীয় জেলা ভোলা মানুষ কিন্তু শঙ্কা এবং আতঙ্কের মধ্যে আছে। যেহেতু এটি ২৬ তারিখ নাগাদ এটি সম্ভাব্য যে এটি উপকূলীয় এলাকাগুলোতে হিট করতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রাথমিকভাবে যেসব প্রস্তুতিগুলো তারা কিন্তু সেসব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এইটি যখন ৪ থেকে ৫ নম্বর সিগন্যাল হবে তখন তারা কিন্তু জরুরি সভার মাধ্যমে এটি আসলে তাদের নির্দেশনা জানিয়ে দিবে। তবে উপকূলীয় জেলার এই ঘূর্ণিঝড় আসলে কিন্তু একটা শঙ্কা এবং আতঙ্কের মধ্যে থাকে, কেননা এই জেলার প্রায় অর্ধশতাধিক চর রয়েছে। সেসব চরে কিন্তু প্রায় ২ থেকে ৩ লক্ষ মানুষের বসবাস এবং সেই সব চরগুলোতে পর্যাপ্ত পরিমাণ আশ্রয় কেন্দ্র
কিংবা বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু তারা কিন্তু প্লাবিত হয়, পানির মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সেই সংখ্যাটি কিন্তু থেকে যায়। তো সেই ক্ষেত্রে এইসব মানুষদের জন্য কিন্তু পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র দাবি এবং বেড়িবাঁধের দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। এবং এছাড়াও কিন্তু এই পানি উঠলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় এই অঞ্চলের, যে বিশেষ করে যে চর অঞ্চল যেসব গবাদি পশু রয়েছে, মহিষ থেকে শুরু করে, তো সেদের জন্য যে পর্যাপ্ত যে মজিব কেল্লা, সেই ধরনের কিন্তু কেল্লার পরিমাণও কম। তো সেই কারণে কিন্তু একটা ঝুঁকির মধ্যে থেকেই যায়। তো তারপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রায় 869টি আশ্রয় কেন্দ্র, প্রায় 12টি মজিব কেল্লার প্রস্তুত রাখার কথা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া 14,000-এর মতো ভলান্টিয়ার কিন্তু প্রস্তুত রয়েছে এবং এটি যখন খারাপ অবস্থা হবে তখন হয়তো বা প্রাথমিকভাবে তাদের যে কার্যক্রম সেটি শুরু করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। মিলাই ছিল ভোলা থেকে। টপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট ও ভোলা থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে অন্যান্য প্রসঙ্গ। সাভারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। পুলিশ জানায় বিরুলিয়ার রমজান মিয়ার সাথে প্রতিবেশী রহিম ও ইয়ানুসের সাথে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে গতকাল রমজানকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। এদিকে নাটোরের গুরুদাসপুরে জমি বিরোধে আরও একজন নিহত হয়েছেন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। অবশেষে দূর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটেল ট্রেনে যাতায়াতে শিক্ষার্থীদের নরক যন্ত্রণা। আগামী মাসের শেষ দিকে এই ট্রেনে সংযুক্ত হচ্ছে পাওয়ার কার। এর মাধ্যমে শাটলের বগিতে ফ্যান চালু হলে গরমের ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে শিক্ষার্থীদের। শহর থেকে 22 কিলোমিটার দূরের পথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে প্রতিদিন অন্তত 10,000 শিক্ষার্থী যাতায়াত করেন শাটল ট্রেনে। এই পথে যাতায়াতে শিক্ষার্থীদের সময় লাগে কম বেশি 1 ঘন্টা, কিন্তু এটুকু পথ যেতে নাভিশ্বাস ওঠে শিক্ষার্থীদের, কারণ পর্যাপ্ত বগি নেই ফ্যানের ব্যবস্থা। তীব্র তাপদাহের সময়ে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা থাকে না। আর একজন আপু আমার পাশে দাঁড়িয়েছিলেন 4টা ট্রেনে, উনি হচ্ছে যে মাথা করে পড়ে গেছেন। মানে অবস্থা এত হয়েছে যে ওনার যে একটু মাথা করে পড়ে গেছে, ওনাকে যে আমরা একটু বাতাস দিব এই জায়গাটুকু পর্যন্ত ট্রেনে নাই। শাটলে বগি সংকটের কারণে 2021 সালে চালু হয়েছিল ডেমো ট্রেন, কিন্তু সেটিও বন্ধ হয়ে যায় কিছুদিন পর। তারপর দীর্ঘ 29 মাস পেরুলেও সেটি আর চালু হয়নি। শাটলগুলোতে এত পরিমাণ ভিড় থাকে যে মাঝে মাঝে দেখা যায় স্টুডেন্টরা সেন্সলেস হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টদের আশেপাশেও শাটলে এই জোবরা এলাকার লোকজন যাতায়াত করে, এই কারণেই এই সমস্যাগুলো বেশি হয়। স্টুডেন্টরা মাঝে মাঝে জায়গা পায় না। যে বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত সেগুলো হচ্ছে শাটলের শিডিউল বৃদ্ধি করা এবং হচ্ছে শাটলের বগি বৃদ্ধি করা। তবে শাটল ট্রেনে পাওয়ার কার লাগানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রছাত্রীর সংখ্যা এর মধ্যে 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছে, যার ফলে শাটল ট্রেনের উপর এবং চরমভাবে চাপ সৃষ্টি হচ্ছে। যদি পাওয়ার কাট থাকে তাহলে আমাদের লাইট ফ্যান চলতে, একটা ট্রেন লাইট ফ্যান চলতে আর সমস্যা হবে না। নতুন ট্রেন যদি নাও হয়, অন্তপক্ষে একটা শাটল ট্রেন পাওয়ার কার ব্যবস্থা করা হবে, দ্রুত শীঘ্রই ব্যবস্থা করা হবে বলছে অলরেডি, আমাকে যেটা বলছে। আশা করি অতি শীঘ্রই সেটা পাওয়ার কার যদি এসে যায়, ছাত্রছাত্রীর ভোগান্তি অনেকটা কমে যাবে। অবশ্য ঈদের পর শাটল ট্রেনে পাওয়ার কার সংযুক্ত করার আশ্বাস দিলেও আপাতত নতুন ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত নেই বলছে রেল কর্তৃপক্ষ। আমাদের যেটা চলমান আছে ওটাতে আমরা পাওয়ার কার যুক্ত করব, তবে এটা ঈদের পর নতুন ট্রেনের কোনো পরিকল্পনা এখন আপাতত না। ছুটির দিন ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রতিদিন চলাচল করে 7 জোড়া শাটল ট্রেন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।